নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব একটি খুব মজার গল্প, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা চালিয়াত চন্দর। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি খুব মজার গল্প, চালিয়াত চন্দর। চালিয়াত চন্দর ম্যাট্রিক পাশ করিয়া কলিকাতায় আসিল কলেজে পড়িতে। আমাদের সঙ্গে তার বন্ধুত্ব জন্মিল। কিভাবে বন্ধুত্ব ঘটিল তার একটু ইতিহাস আছে। ক্লাসের মাঝামাঝি একটা বেঞ্চে সে বসে, ধুতি পরিয়া ক্লাসে আসে। হঠাৎ একদিন দেখি তার বর্মিজ সাজ, আমাদের তাক লাগিয়া গেল। লজিকের ক্লাস শেষ হইতে আমরা 4-5 জনে গিয়ে তাকে প্রশ্ন করিলাম, হঠাৎ এ সাজে কলেজে এসেছেন যে? মৃদু হাসিয়া চন্দর কহিল, মানে পোশাকটা বদলাবার সময় পাইনি। এক জায়গায় নিমন্ত্রণে গেছিলুম, 10টা বেজে গেল। কাজেই সেখান থেকে সোজা কলেজে এসেছি। আমরা বিস্ময়ে পরস্পরের পানে চাহিলাম। মানে নিমন্ত্রণে আমরাও যাই তা বলিয়া এমন বেশে? আমরা চন্দরের পানে তাকাইলাম, সপ্রশ্ন দৃষ্টি। চন্দর বলিল, বর্মার যুবরাজ এসেছেন না, গার্ডেন রিচে। আমার কাকা ছিলেন তার টিউটর, ভারী খাতির করেন আমাদের। সেইখানে নিমন্ত্রণ ছিল। শ্রদ্ধায় আমাদের চিত্ত ভরিয়া উঠিল। বর্মার যুবরাজের সঙ্গে এমন ঘনিষ্ঠতা! এ লোকের বন্ধুত্ব কাম্য। এর বন্ধুত্বের গর্বে লোকসমাজে আমাদেরও প্রতিপত্তির সীমা থাকিবে না। এমন করিয়া আলাপ শুরু হইল। 2 সপ্তাহ পরে ধর্মতলার মোড়ে চন্দরের সঙ্গে দেখা। আমরা বায়োস্কোপ দেখিয়া ফিরিতেছি। রাত্রি প্রায় 8:30। চন্দরের গায়ে মুসলমানি পোশাক, সিল্কের আচকান, সরু পাজামা, মাথায় ফেজ। চিনিতে পারিলাম না। সে নিজে আসিয়া পিঠ চাপড়াইয়া ডাকিল, কিরে শত্রুঘ্ন? আমি কহিলাম, চন্দর। চন্দর কহিল, চলেছি খিদিরপুরে, ওয়াজিদ আলী শাহর শালির বিয়ে। আমার মামা তাদের ম্যানেজার, নিমন্ত্রণ। আমি কহিলাম, হেঁটেই? চন্দর কহিল, এ পথটুকু ট্রামে যাব, তারপর খিদিরপুরের পুলের কাছে নেমে একখানা ট্যাক্সি করব। তারা গাড়ি পাঠিয়েছিল, আমি বলেছি সন্ধ্যার পরে যাব। কাজ কি তাদের গাড়িতে গিয়ে? ভাববে ক্যাংলা। পেট ধুয়ে বসেছিল। শ্রদ্ধায় আমার মন এমন ভরিয়া উঠিল যে মুখে কথা ফুটিল না। চন্দর 1 পয়সার মিঠা খিলি কিনিল, একটু জর্দাও সেই সঙ্গে। তারপর চট করিয়া মাঠের দিকে চলিয়া গেল। পরের দিন কলেজে চন্দর আসিল তার নিত্যকার সাজে। তার পরনে ধুতি, গায়ে একটা টুইলের শার্ট। আমি প্রশ্ন করিলাম, কখন ফিরলে কাল? চন্দর কহিল, ও রাত প্রায় 1টা। আমার মনের মধ্যে এক প্রচণ্ড সমারোহের ছবি রঙিন বর্ণে ফুটিয়া উঠিতেছিল। নবাবের গৃহে উৎসব, নাচ গান বাজনা। চন্দর কহিল, নাচ হচ্ছিল। এক রাশিয়ান ডান্সার এসেছিল, আনা পাভলোর মামাতো বোন হয় শুনলুম। কি নাচলে! ওরিয়েন্টাল স্টাইল। সেই অজন্তার ছবি দেখেছ? আমি কহিলাম, দেখেছি। চন্দর কহিল, তাহলে আইডিয়া করতে পারবে। সুন্দর সেই ছবি। সঙ্গে বাজালেন একজন বাঙালি, তার নাম নৃপেন মজুমদার। ইনি আমার মামার কাছে সাকরেদি করেছিলেন এককালে, এখন রাশিয়ায় থাকেন। শ্রদ্ধার ভারে আমার মুখের কথা বুকের কোন গহন কোণে লুকাইল। তার পাত্তা আর পাওয়া গেল না। পরের দিন হিস্ট্রি ক্লাসে প্রফেসর আসেন নাই।
আমরা তুমুল কলরব জাগাইয়া তুলিয়াছি। সত্য কহিল, ওহে, চন্দরের গুণের পরিচয় পেয়েছি। কাল আমার পিস্তুত ভাইয়ের বাড়ি নিমন্ত্রণে গেছিলুম। হ্যাঁ, সেখানে একটি ছেলের সঙ্গে আলাপ হলো। তার নাম অঘোর। অঘোর সেন্ট জেভিয়ারে পড়ছে। অঘোর বললে চন্দরের কথা, বলে তার মতো চালিয়াত ভারতবর্ষে নাকি পূর্বে কখনো জন্মায়নি। আমরা সকৌতূহলে সত্যর মুখের পানে চাহিয়া রহিলাম। সত্য কহিল, আগা গোড়া চাল, নবাব বাদশার কথা ছাড়া মুখে আর কোনো কথা নেই। জঙ্গি শহরের নবাব, কোদালিয়ার রাজ ওদের ভারী দোষ। আমি কহিলাম, বর্মার যুবরাজের গল্প তাহলে ভুয়ো? সত্য কহিল, বিচিত্র নয়, আমার ভাই গোড়া থেকেই সন্দেহ হচ্ছিল। আমরা অভিসন্ধি পাকাইতে বসিলাম বিরাট কৌতুকের উদ্দেশ্যে। বরুণ কহিল, আমাদের ছাপাখানা আছে, আমি ব্যবস্থা করব। বেশ। 4 দিন পরে একখানা খবরের কাগজ হাতে বরুণ আসিয়া ক্লাসে দেখাইল। তাহাতে একটা কলমে ছাপার অক্ষরে লেখা, বর্মার যুবরাজের গৃহে আজ সন্ধ্যায় মস্ত পার্টি। সেই পার্টিতে নাচ, গান, বায়োস্কোপ, ম্যাজিক প্রভৃতির আসর বসিবে। এই আসরে গান গাহিবে শ্রীমান হরিসখা মিত্র। হরিসখার বয়স 10 বৎসর মাত্র। এই বয়সে কালোয়াতি গানে শ্রীমান আশ্চর্য পারদর্শিতা লাভ করিয়াছে। খবরটি চন্দরকে দেখানো হইল। চন্দর কহিল, ও হ্যাঁ হ্যাঁ, আজ পার্টি আছে বটে, আমি যাব ঠিক করে রেখেছি, তবে ছোট বোনটার বড্ড অসুখ চলেছে। বরুণ কহিল, এই হরিসখা কে জানো? আমাদের সত্য সখার ছোট ভাই। চন্দর শুধু কহিল, ও। কাগজখানা টানিয়া সে দেখিল কাগজের নাম দ্য রেঙ্গুন চ্যারিবাড়ি। সত্য সখা কহিল, এক কাজ করলে হয়, আমার ভাইকে ওরা নিয়ে যাবে সন্ধ্যার আগেই। আমি অত আগে থেকে যেতে চাই না। তা চন্দরবাবু, আপনি কখন যাচ্ছেন? চন্দর উদাস মনে কহিল, আমায় 5টায় যেতে বলেছে, তবে বোনটার অসুখ। সত্য কহিল, আমি মোটর নিয়ে যাবক্ষণ আপনার বাড়ি। আর রাত 8টায় হরির গান হবে 8:30, তারপর 9টায় নয় ফিরে আসব। চন্দর কহিল, আমি যাই তো সন্ধ্যার আগেই যাব, না হলে প্রিন্স দুঃখ করবেন। তবে মুশকিল শুধু ঘটেছে বোনের অসুখ নিয়ে। যদি কোনো রকম কমপ্লিকেশন হয়, কদিন ভারী শোরগোল যাচ্ছে কি না। আমি কহিলাম, বেশ তো, সত্যর সঙ্গে রাত্রে যাবেন, সেখানে বলবেন বোনের অসুখের জন্য দেরি হলো। চন্দর আমার পানে চাহিয়া কি ভাবিল, পরক্ষণে সত্যর পানে চাহিয়া কহিল, বেশ, আসবেন, অসুবিধা না ঘটে একসঙ্গেই যাব। সেই বন্দোবস্তই রহিল, এবং তার ফলে রীতিমতো একটি অভিনয়, অর্থাৎ সত্য গিয়া চন্দরের দ্বারে হানা দিল সন্ধ্যা 6টার পরেই। আমি আর বিনোদ গলির মোড়ে পায়চারি শুরু করিলাম। এই পায়চারির অন্তরালে গিয়া চন্দরের বাড়ির বাহিরের ঘরে উঁকি দিয়ে কখনো দেখি সত্য একা বসিয়া আছে, কখনো 2-1টি ভদ্রলোকের সঙ্গে কথা কহিতেছে, কখনো একটি ভৃত্য আসিয়া জলের গ্লাস আগাইয়া দিতেছে। সে যা হোক, এক জায়গায় আরামে বসিয়া আছে। আমার আর বিনোদের পা টাটাইয়া উঠিল। এমন করিয়া কতক্ষণ মানুষ পায়চারি করিতে পারে? একবার সত্যকে ইঙ্গিত করিলাম। রাত তখন 8:30। সত্য নিঃশব্দে পথে আসিল। আসিয়া কহিল, চাকরটা বললে চন্দর দাদাবাবু বেরিয়ে গেছেন ডাক্তারের বাড়ি, ভারী বোখার। কিন্তু ওই যে বাবু দুটিকে দেখলে,
ওরা হলেন চন্দরের মামাতো ভাই, অফিসে কাজ করেন। তাঁরা বলেন, চন্দরকে বাড়িতে দেখছি না তো, বাড়িতে নেই। আমি কহিলাম, তাদের বললে না কেন প্রিন্স অব বর্মার ওখানে নিমন্ত্রণ আছে? সত্য জবাব দিল, বলেছি বই কি। শুনে তারা তো অবাক, বললেন, প্রিন্স অব বর্মা? যেন আকাশ থেকে পড়লেন। তারপর বোনের অসুখের খবর জিজ্ঞাসা করতে তারা বললেন, অসুখ তো কারো নেই বাড়িতে। আরও জানলুম এটা হলো চন্দরের মামার বাড়ি। আমরা বুঝলাম চন্দর ভাগিয়া পড়িয়াছে। সত্য একদম মরিয়া হইয়া কহিল, আমি কোনো মতে নড়ব না ও বাড়ি থেকে। হ্যাঁ, সে বাড়ি নেই এটা ঠিক, তবে ফিরবে তো। সত্যই কিন্তু বর্মার যুবরাজ ওকে আটকে রাখবে না। আমি কহিলাম, আমি কিন্তু বিদায় নেব, বেশি রাত হলে বাড়িতে শেষে ঢুকতে পাবো না, বরদা ভারী স্ট্রিক্ট। বিনোদ বলিল, কত রাত এমন পথে পথে ঘুরবো? তুমি মধ্যা ওদের বাড়িতে সারা রাত থাকবে কি বলো? সত্য কহিল, না নড়লে তাড়িয়ে দিতে পারবে না তো কেউ। হ্যাঁ, বাড়িতে ফিরিতে হইবে বুঝিতেছিলাম, তবু কৌতূহল সীমাহীন হইয়া উঠিতেছিল। থাকিয়া গেলাম। মোড়ের মাথায় একটা চায়ের দোকান, দুজনে দু পেয়ালা চা খাইলাম, দুখানা করিয়া কাটলেট। তারপর দোকানদারের সঙ্গে আলাপ করিলাম। এমন চা কলিকাতার কোনো দোকানে খাই নাই। কাটলেটও বিলাতি হোটেলের সঙ্গে টেক্কা দিতে পারে। দোকানদার কহিল, হবে না, আমি গ্র্যান্ড হোটেলে কিছুকাল কাজ করেছি, তারপর ভালো লাগলো না, ভাবলুম পরের নকরি ছেড়ে স্বাধীন ব্যবসা করব, বাণিজ্যে বসতি লক্ষ্মী। তারিফ করিয়া আমরা কহিলাম, হ্যাঁ বটে তো, বটে বটে। রং বেরঙের খরিদ্দার আসিতেছিল। কারবারটা প্রায় ধারেই চলে দেখিলাম। নগদ পয়সার আমানত তেমন দেখিলাম না। রাত্রি 10টায় দোকানদার বলিল, দোকান বন্ধ করিবে। অগত্যা উঠিতে হইল। উঠিয়া পথে আসিতে দেখি মেঘ না চাহিতে জল। একখানা ট্যাক্সি হুড়মুড় করিয়া আসিতেছিল। আমরা পথ ছাড়িয়া দিলাম। ট্যাক্সি থামিয়া পড়িল। ট্যাক্সি হইতে কে ডাকিল, হ্যালো। চাহিয়া দেখি চন্দর, সেই বর্মিজ বেশে। ট্যাক্সি হইতে নামিয়া চন্দর কহিল, এসো শত্রুঘ্ন। আমি কহিলাম, কোথা থেকে? চন্দর কহিল, আর বলো কেন, খিদিরপুর যেতে হয়েছিল। কলেজ থেকে এসে দেখি প্রিন্স টু লংয়ের মামা স্বয়ং, এড়াতে পারলুম না। যত বলি একটি বন্ধু আমার সঙ্গে যাবে, তা বললে একবার চলুন, যেতে হলো। সত্য কি ভাবলে? আমি কহিলাম, সত্য তোমাদের বাড়িতে বসে? হ্যাঁ, বলিয়া চন্দর গৃহাভিমুখে ফিরিল। ট্যাক্সিওয়ালা কহিল, ভাড়া সাব। দাঁড়াও ভাই দাঁড়াও, বলিয়া চন্দর মিটার দেখিয়া ড্রাইভারকে ভাড়া দিল। চাহিয়া দেখি বিনোদ ইতিমধ্যে ফেরার, অর্থাৎ উবিয়া গিয়াছে। রাগ ধরিল। তবু সত্যের সঙ্গে চন্দরের সাক্ষাতে কি ঘটে দেখিবার লোভ সংবরণ করা গেল না। চন্দরের সঙ্গে চলিলাম। আসিয়া দেখি সত্যের সামনে টেবিলে থালায় এক রাশ লুচি, বিবিধ তরকারি, এবং সত্য পরমানন্দে সেসবের সৎ ব্যবহার করিতেছে। চন্দরের এক মামা তাকে খাওয়াইতেছেন। চন্দরকে দেখিয়া মামা কহিলেন, তুই তো আচ্ছা বন্ধুর সঙ্গে নিমন্ত্রণে যাবি বলে একে এনে দিব্যি গা ঢাকা দিয়েছিস, হ্যাঁ? চন্দরের মুখের উপর চাবুক পড়িল। চন্দর কহিল, হ্যাঁ হ্যাঁ, মানে মানে হঠাৎ হঠাৎ ভারী হয়ে গেল কি না, তা তুমি যাবে, আমি ব্যবস্থা করছি। চন্দরের মুখের উপর চাবুক পড়িল। চন্দর কহিল, হ্যাঁ হ্যাঁ, মানে মানে হঠাৎ ভারী হয়ে গেল কি না,
তা তুমি যাবে? আমি আমি ব্যবস্থা করছি। মামা কহিলেন, কিসের ব্যবস্থা করবি? কোথায় নিমন্ত্রণ ছিল তোদের শুনি? বাড়ির কেউ তো জানে না। মা একেবারে ভেবে অস্থির। বলেন পাড়াগা থেকে এসেছে কলকাতায় পড়তে। কোথায় গেল? গাড়ি চাপা পড়ল, না এই স্বদেশীর হুজুগে ধরা পড়ল? ইররেসপন্সিবল ছোকরা। চন্দর কহিল, দিদিমা ভাবছে। কথার সঙ্গে সঙ্গে সে ছুটিল অন্দরে। আমার রাগ ধরছিল। সারাক্ষণ পথে ঘুরিয়া বেড়াইতেছি, আর সত্য এখানে পরম আরামে। বাহির হইয়া আসিলাম। কৌতুকে যত আনন্দই থাকুক, তার একটা সীমা আছে। পথে আসিতে দেখি বিনোদ। কহিলাম, কোথায় উবে গেছিলে? বিনোদ কহিল, ট্যাক্সিওয়ালাকে জিজ্ঞাসা করছিলুম কোথা থেকে এলো। তা সে জবাব দিলে, হেদোর ধার থেকে, ভাড়া উঠেছে 8 আনা। একটা কথা বলিতে ভুলিয়াছি। চন্দরের মামার বাড়ি গোয়া বাগানে, অর্থাৎ হেদুয়া হইতে 10 মিনিটের পথ। বিনোদ আর আমি গৃহে ফিরিলাম। তারপর 3 দিন চন্দরের দেখা নাই। চতুর্থ দিন ইংলিশ লেকচার শেষ হইবা মাত্র জনার্দন আসিয়া সংবাদ দিল চন্দর চুপি চুপি ট্রান্সফার লইবার ব্যবস্থা করিতেছে। আমাদের কৌতুক তাহাতে বাড়িয়া উঠিল চতুর্গুণ। তখনই মিটিং এবং সকলে 1 টাকা 8 আনা চাঁদা দিয়া খুলিলাম ফান্ড। চাঁদা উঠিল 61 টাকা 12 আনা। এই অর্থ সম্বল করিয়া আমাদের নূতন রঙ্গাভিনয়ের ব্যবস্থা হইল। 2 দিনে রাষ্ট্র হইয়া গেল। জনার্দন বিলাত যাত্রা করিতেছে এবং বিদায় অভিনন্দন উপলক্ষে সচ্চিদানন্দের বাগানে শনিবার আমাদের ইভিনিং পার্টি। কার্ডে নিমন্ত্রণপত্র ছাপা হইল এবং জনার্দন চন্দরের মাতুলালয়ে গিয়া তাকে নিমন্ত্রণ করিয়া আসিল। তাকে লইয়া মোটরে করিয়া সচ্চিদানন্দের বাগানে আনিল। সে কি আসিতে চায়? জনার্দন তো নাছোড় বান্দা। চা গান ভোজ আসর বেশ জমাট। হঠাৎ এক মোটর হইতে নামিলেন বার্মিজ বেশধারী এক তরুণ সুপুরুষ। সকলে লাফাইয়া ছুটিয়া তার অভ্যর্থনা করিল। ওয়েলকাম প্রিন্স টু লং অফ বড়বা। প্রিন্স টু লং আসিলেন। আসিয়া সকলের সঙ্গে হাসিয়া আলাপ শুরু করিলেন। বর্মার সাদা হাতির কথা আমি পারিয়া বসিলাম। তিনি জবাব দিলেন, সেগুলো সাদা ইঁদুরের জাত, যেগুলো একটু বড় হয় ইঁদুরের চেয়ে। সেগুলো বর্মার হাওয়ায় থেকে হাতি হয়ে পড়েছে। এবার একটা হাতি কলকাতায় এনেছিলুম, তা এখানকার হাওয়ায় সেটা দেখি গিনিপিগ হয়ে গেছে। বিনোদ প্রশ্ন করিল, আর সুরটা? প্রিন্স কহিলেন, কুকুরের থ্যাবড়া নাকে পরিণত হয়েছে। এইটুকু বলিয়া প্রিন্স লাফাইয়া উঠিলেন। কহিলেন, হ্যালো ব্রাদার সন্দর। দেখি চন্দর চুপি চুপি সরিবার উদ্যোগ করিতেছিল। প্রিন্স তাকে দেখিয়া বীর বিক্রমে তার উপর ঝাঁপাইয়া পড়িয়াছে। প্রিন্সের কবলে চন্দর কুকরাইয়া যেন কেঁচো। প্রিন্স কহিলেন, ওহো সন্দর, I have graced the party for you. তারপর তিনি বহু কথাই বলিলেন। সন্দরকে না লইয়া তিনি বর্মায় ফিরিবেন না। সেখানে স্পোর্টিং সিজন শুরু হইতে বিলম্ব নাই। বড় লাট সাহেব যাইবেন, তারপর নেপালের মন্ত্রী, তবে লর্ড উইলবারফোর্স। চন্দর একেবারে স্পিকটি নট। আমি কহিলাম, চন্দরের মুখে কথা নেই যে? চন্দর কহিল, ভয়ঙ্কর মাথা ধরেছে। প্রিন্স কহিলেন, আমার গাড়িতে নেংটি ইঁদুরের আচার আছে, খাসা জিনিস, মাথা ধরায় জেনাস্প্রিনের চেয়েও উপকারী। আমাদের উচ্চ হাস্য এ কথায় গগনভেদী হইয়া উঠিল। চন্দর মিনতি করিল, আমায় 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 যেতে দাও, মামার অসুখ। প্রিন্স কহিলেন, না না, ভালো, মামা বাবুকে দেখে আমি এখানে আসছি। এমন ব্যাভ্রমের মধ্যেও চন্দর চোরা প্রিন্সের পানে চাহিতে পারে না। প্রিন্স কহিলেন, আমায় চিনতে পারছো না ফ্রেন্ড? সন্দেহ হচ্ছে? ওয়েল সি।
বলিতে বলিতে প্রিন্স মাথার ফেটটা খুলিয়া চুলগুলা ধরিয়া টান দিলেন। অমনি রবারের পাতলা খোলস মুখ হইতে অন্তর্হিত হইতে দেখি মুখোশের আবরণে বন্ধুবর শ্রীযুক্ত বিনোদ চন্দ্রের মুখ। বিনোদ কহিল, আমার দাদা ফিল্মে অভিনয় করে আর লন চেনির বই পড়ে মেকআপ শিখছে। আমি তারই মুখোশ চুরি করে প্রিন্স টু লং সেজেছিলুম। চিনতে কষ্ট হয়নি চন্দরবাবু? আর চন্দরবাবুর মুখ মরার মতো সাদা। বেচারি চন্দর পরের দিন ট্রান্সফার সার্টিফিকেট লইয়া কলেজ ছাড়িয়া দিল। তার মাতুলালয়ে সংবাদ লইয়া জানিলাম সে হাজারিবাগের কলেজে গিয়া ভর্তি হইয়াছে। তারপর 5 বছর কাটিয়া গিয়াছে। জানি না চন্দরাজ কোথায়। তবে পাঠক পাঠিকার মধ্যে কেহ যদি তার দেখা পাও তো একটু মমতা করিও। তাকে এমন নির্মম কৌতুকে দেশত্যাগী করিও না। বেচারি মিথ্যা কথায় কাহারও ক্ষতি করে না, নিজেই শুধু কৌতুকের ফোয়ারা হয়। কাজেই সে একান্ত কৃপার পাত্র।